হ্যালো বন্ধুরা, আমি এমডি হারুন আল রশিদ অ্যান্ড ইটস মাই ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে 2025 সালে যে WBSLST এসএসসি পরীক্ষা হয়েছে ক্লাস 9-10 এর উপর ভিত্তি করে তার যে কোয়েশ্চেন পেপার, বায়োলজিক্যাল সায়েন্সের যে কোয়েশ্চেন পেপার, সেটা আর কি ডিটেলস আমরা এখানে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। এবার প্রথম কোয়েশ্চেন হচ্ছে, বয়স বৃদ্ধির ফলে চোখের অভিযোজন ক্ষমতা হ্রাস পাচ্ছে। এটা এই অসুখটাকে আমরা কি বলছি? বয়স বৃদ্ধির ফলে চোখের অভিযোজন ক্ষমতা হ্রাস পাওয়াকে কি বলা হয়? অ্যাস্টিগম্যাটিজম বলা হয়, প্রেস বায়োপিয়া বলা হয়, ক্যাটারাক্ট বলা হয়, মায়োপিয়া বলা হয়। এখানে কারেক্ট অপশন হচ্ছে প্রেস বায়োপিয়া। তো প্রেস বায়োপিয়া জিনিসটা কি? প্রেস বায়োপিয়া মানে হচ্ছে যেখানে চোখের যে লেন্সগুলো থাকে, লেন্সগুলো হার্ড হয়ে যাবে এবং তোমার সিলিয়ারি মাসেলগুলো ফ্লেক্সিবল হবে, লেস ফ্লেক্সিবল হয়ে যাবে, অর্থাৎ সেগুলো নমনীয় থাকবে না। এর ফলে কি ঘটবে? কাছের কোনো অবজেক্টের উপরে কি করতে হবে, মানে ফোকাস করতে পারা যাবে না, অর্থাৎ কাছে কোনো একটা অবজেক্টকে পার্মানেন্টলি ফোকাসের আন্ডারে আনা যাবে না, অর্থাৎ ভিশন প্রবলেম দেখা দেবে। সেটা প্রেস বায়োপিয়া। এটা একটা এজিং প্রবলেম। দেখো এখানে অ্যাস্টিগম্যাটিজম মানে হচ্ছে আমাদের যে লেন্স, সেই লেন্সের যে কার্ভ রয়েছে, সেই কার্ভটা যখন ডিফারেন্ট হয়ে যায়, কার্ভটা যখন অ্যাবনর্মাল হয়ে যায়, তখন কি হচ্ছে, একটা ফোকাস পয়েন্টের পরিবর্তে অনেকগুলো ফোকাস পয়েন্ট তৈরি হয়, যার ফলে এটাকে আমরা ব্লাড হয়ে যায়। অ্যাস্টিগম্যাটিজম, এটাকে ইউজ করার জন্য আমরা কারেক্টিভ লেন্স ব্যবহার করতে পারি। কি? কারেক্টিভ লেন্স ইউজ করা যায় এটাকে ঠিক করার জন্য। তারপর তার 3 নম্বর বলছে ক্যাটারাক্ট মানে এটা আফটার 40 ইয়ার্স, 40 বছরের পরে বিশেষ করে এটা হয়। এটাকে আমরা কি বলি, অনেক সময় ছানি বলে থাকি, যেখানে ব্লাড ভিশন হয়। এটা মেনলি ডায়াবেটিস হতে পারে, ইনজুরি হতে পারে, এজিং প্রবলেমের জন্য হতে পারে, যেটা সার্জারি করে ঠিক করা হয়। আর মায়োপিয়া মানে হচ্ছে নিয়ার সাইটেডনেস, অর্থাৎ এখানে কাছের দৃষ্টি দেখা যাবে কিন্তু দূরের দৃষ্টিটা আবছা হবে, ব্লার্ড হবে। কেন এটা হচ্ছে? কারণ আমাদের যে লেন্সের কার্ভের পরিবর্তন হওয়ার জন্য ফোকাস পয়েন্টটা রেটিনার উপরে না পড়ে সেটা আগের দিকে ফোকাস পয়েন্টটা তৈরি হচ্ছে, যার ফলে সেই ইমেজটা, দূরের ইমেজটা ব্লার্ড হয়ে যায় এবং কাছের ইমেজটা ঠিক থাকে। এটা হচ্ছে নিয়ার সাইটেডনেস। তাহলে নেক্সট কোয়েশ্চেন চলো। বলছে নিচের কোনটি পেশির সার্কোটিউবুলার সিস্টেম অংশ নয়? তাহলে এখানে ছবিটা আমরা দেখো ভালো করে। একটা সার্কোটিউবুলার অংশ যে রয়েছে, সেখানে কী কী রয়েছে? একটা টার্মিনাল সিস্টার্নি রয়েছে, টি টিউবুল রয়েছে বা ট্রান্সভার্স টিউবুল রয়েছে, সার্কোপ্লাজম রেটিকুলাম রয়েছে এবং সার্কোলেম্মা রয়েছে। তাহলে এখানে কি থাকে না? এখানে থাকে না এপিমাইসিয়ামটা কি আসলে? এপিমাইসিয়ামটা হচ্ছে আমাদের যে মাসল বা পেশি রয়েছে, সে পেশির যে বাইরের আবরণটা, সেটা হচ্ছে এপিমাইসিয়াম। তার ভিতরের যে ফসা রয়েছে তার মধ্যে পেরিমাইসিয়াম, এন্ডোমাইসিয়াম, এগুলো হচ্ছে মাসলের বাইরের শীথ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিউক্লিয়াসের প্রধান কাজ কি? তা নিউক্লিয়াসের মধ্যে রয়েছে, যেটা গৌণখাজ অংশে থাকছে, তার প্রধান কাজ হচ্ছে রাইবোজোম সংশ্লেষ করা। কোয়েশ্চেন নম্বর 4 বলছে দ্য বাচম্যানস বান্ডল ক্যারিজ কার্ডিয়াক ইম্পালস। এবার বাচম্যান বান্ডলটা কি? বান্ডল অফ ফিজ টু পার্কিনজি ফাইবার, এভি নোড টু বান্ডল অফ ফিজ, পার্কিনজি ফাইবার টু পালমোনারি মাসল, এসএ নোড টু এভি নোড। এখানে কারেক্ট অপশনটা হচ্ছে, এখানে ছবিটা লক্ষ্য করো, আমাদের এটা হচ্ছে এসএ নোড। এই এসএ নোড থেকে যে নার্ভটা বেরিয়ে গিয়ে তোমার লেফট অ্যাট্রিয়ামের দিয়ে গিয়েছে, সেটাকে আমরা বলছি বাঞ্চ অফ বান্ডল, যেটা তোমার এসএ নোড টু এভি নোডের দিয়ে গিয়েছে। এগুলো হচ্ছে বাঞ্চ অফ মানে ব্যাটসম্যানস বান্ডল। তো কারেক্ট অপশন হচ্ছে এখানে হচ্ছে এসএ নোড টু এভি নোডের দিকে যেগুলো যাচ্ছে, সেগুলো হচ্ছে ব্যাটসম্যানস বান্ডল।
কোয়েশ্চেন নম্বর 5 বলছে পর্তুগিজ ম্যান অফ দ্য ওয়ার কাকে বলা হয়? পর্তুগিজ ম্যান অফ ওয়ার বলা হচ্ছে ফাইসেলিয়া ফাইসেলিসকে বলা হয়। ফাইসেলিয়া ফাইসেলিস যেটা হচ্ছে নিডারিয়া ক্লাসের অন্তর্গত, নিডারিয়া। কোয়েশ্চেন নম্বর 6 বলছে বর্ণান্ধতা সংক্রান্ত হয় বা সংক্রমণ হয়, তাহলে বর্ণান্ধতা মানে হচ্ছে কালার ব্লাইন্ডনেস। আর কালার ব্লাইন্ডনেসটা কি হলো? এক ধরনের এক্স লিঙ্কড রেসেসিভ ডিসঅর্ডার। তাহলে এক্স লিঙ্কড জিন এই কারেক্ট অপশন। পরের কোশ্চেন বলছে 7 নম্বর ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কি বলা হয়? সেটাকে আমরা বলি হোল্যান্ড্রিক জিন। যেমন এর এক্সাম্পল হচ্ছে হাইপারট্রিকোসিস, অর্থাৎ কানে যে চুল হয়, বাবার যদি কানে চুল থাকে তাহলে ছেলের ক্ষেত্রে সেটা হবে, কারণ এটা হচ্ছে এক ধরনের ওয়াই লিঙ্কড ক্যারেক্টারিস্টিক্স। হিউমোরাল অনাক্রম্যতা সম্পন্ন হয়। হিউমোরাল অনাক্রম্যতা হচ্ছে এক ধরনের অর্জিত অনাক্রম্যতা, যেটা বি কোষের দ্বারা সম্পন্ন হয়। আর টি কোষের দ্বারা হয় তোমার সেল মেডিয়েটেড ইমিউনিটি। এটা কার দ্বারা হলো? এটা টি সেলের দ্বারা হয়। আর এই বি এবং টি সেল অ্যান্টিজেনের উপস্থিতিতে প্লাজমা কোষ থেকেই তৈরি হয়ে থাকে। জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ কি? জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ কি বলা হচ্ছে? তার এখানে বাসস্থানের অবলুপ্তি বা হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, ওভার এক্সপ্লয়টেশন, কো এক্সটিংশন, এলিয়েন স্পিসিস ইনভ্যাশন। তো সবচেয়ে এখানে সবকটা অপশনই কারেক্ট, এখানে কিন্তু কারেক্ট অপশন। বায়োডাইভার্সিটি ডিস্ট্রাকশন সবচেয়ে বেশি কারেকশন হচ্ছে এই যে নগরায়নের জন্য আমাদের হ্যাবিটেট লস এবং ফ্র্যাগমেন্টেশন করা হচ্ছে, যেটা প্রজাতির বিলুপ্তির জন্য সবচেয়ে বেশি দায়ী। মেন্ডেলের দ্বিসংকর জন্ম দ্য ফেনোটাইপিক মানে যেটা খালি চোখে দেখতে পাওয়া যায়, যে ক্যারেক্টারিস্টিক ফিচার্সটা খালি চোখে দেখা যায়, of F2 generation obtained according to Mendel's dihybrid cross and law of independent assortment is that is 9:3:3:1. এর জেনোটাইপ রেশিও হচ্ছে 1:2:2. জেনোটাইপ রেশিও হলো 1:2:4:1:1:2:1. This is the genotypic ratio and this is the phenotypic ratio. কোশ্চেন নম্বর 11 বলছে বোম্বে ডাক এবং হিলসা এই দুটো হচ্ছে সামুদ্রিক মাছ। হিলসা যেমন ডিম পাড়ার সময় এরা মিষ্টি জলে চলে আসে। কোশ্চেন নম্বর 12 বলছে দ্য ডিজিজ কজড বাই দ্য হাইপো অ্যাক্টিভিটি অফ থাইরয়েড গ্ল্যান্ড, মানে থাইরয়েড গ্ল্যান্ডের কম ক্ষরণের ফলে কোন ডিজিজটা আমাদের হচ্ছে। প্রথমে দেখো বলছে হাইপোথাইরয়েডের জন্য যখন একবারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলছে, এখানে চিলড্রেনদের কথা বলা হয়েছে। তো চিলড্রেনের কথা বলা হয়েছে যখন, তখন অ্যান্সারটা হয়ে যাচ্ছে তোমার ক্রিটিনিজম চিলড্রেনদের ক্ষেত্রে, অর্থাৎ সদ্যজাত সন্তান বা প্রেগনেন্সি পিরিয়ডে যখন মায়ের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি হবে তখন এদের ক্ষেত্রে ক্রিটিনিজম হবে। সেই জিনিসটাই আবার যখন গয়টা হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে, গলগণ্ড রোগটা হচ্ছে অ্যাডাল্টদের, এটা চিলড্রেনদের ক্ষেত্রে হলো। এবার মিক্সোডিমাটা হচ্ছে কি বড় বাচ্চাদের ক্ষেত্রে, যেখানে কি হাইপোথাইরয়েডিজম কিন্তু সেটা বড় বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে, আর গয়টার হচ্ছে কি অ্যাডাল্টদের ক্ষেত্রে। এই তিনটেই হচ্ছে তোমার হাইপোথাইরয়েডিজমের জন্য হলো। আর এটা হচ্ছে তোমার যে অ্যাবনর্মাল হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন, কিন্তু এটা পুরো বডিতে না, কোনো একটা পার্টিকুলার পার্টে যখন গ্রোথ হরমোনটা বেশি ক্ষরণ হবে তখন সেটাকে আমরা বলি অ্যাক্রোমেগালি।
বি বি রক্তের গ্রুপ সম্পন্ন ব্যক্তির সিরামে উপস্থিত থাকে শুধুমাত্র আলফা অ্যাগ্লুটিনিন মানে কি অ্যান্টিবডি। তো অ্যান্টিবডি কার বি এর ক্ষেত্রে অ্যান্টি এ অ্যান্টিবডি থাকবে, অর্থাৎ গ্রুপ এ ব্লাড গ্রুপ এর অ্যাগেনস্টে অ্যান্টিবডি থাকবে, সুতরাং আলফা শুধুমাত্র আলফা থাকবে, এখানে শুধুমাত্র আলফা থাকবে। তারপর হচ্ছে কর্পাস লুটিয়াম থেকে খরিত হরমোনটির নাম হচ্ছে প্রোজেস্টেরন, যেটা আমাদের প্রেগনেন্সিকে মেনটেন করে। আবার ইস্ট্রোজেনটা খরনা কোথা থেকে? ইস্ট্রোজেনটা হয় তোমার মেনলি ফলিকুলার ফেজে, ফলিকুলার ফেজ। অক্সিটোসিন হয় মেনলি হাইপোথ্যালামাস থেকে, যেটাকে আমরা বার্থ হরমোন বলা হতে পারে বা লাভ হরমোনও বলা হয়, হাইপোথ্যালামাস। এইচসিটি মেনলি হচ্ছে আমাদের প্লাসেন্টা থেকে, যেটাকে বার্থ হরমোন বলা হয়, অর্থাৎ বার্থ টেস্ট করতে গেলে চাইল্ড বার্থ হয়েছে প্রেগনেন্সি এসছে কি আসেন টেস্ট করতে গেলে ইউরিনে এইচসিটির উপস্থিতি দেখা হয়, প্লাসেন্টা থেকে ফর্মেশন হয়। কোশ্চেন নম্বর 15 বলছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার যে ভিটামিনের অভাব হয়, তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াটা মেনলি ভিটামিন B12 বা সায়ানোকোবালামিনের মাধ্যমে হয়ে থাকে। ভিটামিন B1 বা থায়ামিনের মাধ্যমে বেরি রোগ লক্ষণ প্রকাশ পায়, থায়ামিনের মাধ্যমে বেরি। পাইরিডক্সিন ভিটামিন B6 এর মাধ্যমে হচ্ছে তোমার এটা সিজার হয়, পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, সিজার হয় এবং পেরিফেরাল নিউরোপ্যাথি ডিজিজ হয়। আর রাইবোফ্লাভিনের মাধ্যমে তোমার হচ্ছে এটা রাইবোফ্লাভিন, সেটা চিলিওসিস রোগ দেখা দিতে পারে। একবীজযুক্ত ক্যারিওপসিস ধরনের, অর্থাৎ ওয়ান সিডেড ক্যারিওপসিস, ওয়ান সিড মানে একটাই মাত্র বীজ থাকবে, ক্যারিওপসিস টাইপ অফ ফ্রুট ফাউন্ড ইন পোয়েসি ফ্যামিলি। পোয়েসি মিনস গ্রাস ফ্যামিলি, ক্যারিওপসিস মিনস যেখানে তোমার একটা সিড থাকবে এবং বাইরের যে সাথে কভারটা থাকবে সেটা ফিউজ থাকবে সিডের সঙ্গে, যেমন ভুট্টার ক্ষেত্রে পাওয়া যায়, ধানের ক্ষেত্রে পাওয়া যায়, পোয়েসি ফ্যামিলিতে এটা পাওয়া যাচ্ছে। এবার নেক্সট কোয়েশ্চেন হলো অ্যাম্বার কি? অ্যাম্বার হচ্ছে এক ধরনের অশ্বীভূত লিগনিন, অশ্বীভূত সুবেরিন, অশ্বীভূত কিউটিন, অশ্বীভূত রজন। এটা হচ্ছে অশ্বীভূত এক ধরনের রজন, এটা হচ্ছে অ্যাম্বার। কোয়েশ্চেন নম্বর 18 বলছে নিম্নলিখিত কোনটি জীব সম্পদের ইনসিটু সংরক্ষণ উদাহরণ? ইনসিটু কি দেখো বোটানিক্যাল গার্ডেন, এটা এক্সিটু, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের বাইরে কোনো নির্দিষ্ট এরিয়াতে, মানুষসৃষ্ট এরিয়াতে তোমার জীবকে সংরক্ষণ করা হচ্ছে। চিড়িয়াখানা একই এক্সিটু সংরক্ষণ, প্রজনন ক্ষেত্রটাও এক্সিটু সংরক্ষণ, শুধু ইনসিটু সংরক্ষণটা হচ্ছে এখানে জাতীয় উদ্যান, যেখানে প্রাকৃতিক পরিবেশেই জীবকে সংরক্ষণ করা হচ্ছে। কোয়েশ্চেন নম্বর 19 শেষ, জরায়ুজ অঙ্কুরোদ্গম যে ধরনের উদ্ভিদে দেখা যায়। জরায়ুজ অঙ্কুরোদ্গম কোথায় দেখা যায়? যে সমস্ত জায়গায় মাটিতে লবণের ঘনত্ব বেশি থাকবে এবং সেই লবণের ঘনত্ব বেশি থাকার জন্য সেই মাটিকে ফিজিওলজিক্যাল ড্রাই সয়েল, অর্থাৎ সারের ভিত্তিতে শুষ্ক মৃত্তিকা বলা হয়, যেটা লবণাম্ব উদ্ভিদের ক্ষেত্রে অর্থাৎ সুন্দরবনের সামুদ্রিক এলাকায় দেখতে পাওয়া যায়। অ্যান্সার হচ্ছে লবণাক্ত উদ্ভিদ বা হ্যালোফাইটিক প্ল্যান্টস। অ্যারিস্টোটল ল্যান্টার্ন পাওয়া যায় কোথায়? ইকানোডার্মাটা, কর্ডাটা, মোলাস্কা এবং অ্যানেলিডা। সেটা পাওয়া যাচ্ছে আমাদের কোথায়? সেটা পাওয়া যাচ্ছে তোমার মেনলি ইকানোডার্মাটাতে। ইকানোডার্মাটা পাওয়া যায় যেমন সি আর্চিনের ক্ষেত্রে, যেমন এক্সাম্পল হয়ে গেল সি আর্চিন। এটা কি আসলে অ্যারিস্টোটল ল্যান্টার্নটা হচ্ছে তোমার এদের একটা ফুড কালেকশন এবং ফুডকে গ্রিন্ডিং করার একটা প্রসেস। Question number 21 says excess consumption of which of the following vitamins cause hypervitaminosis? Hypervitaminosis মানে হচ্ছে বডির মধ্যে ভিটামিন কনসেন্ট্রেশনটা এক্সেস হয়ে যাওয়া, অর্থাৎ বেড়ে যাওয়া। এটা বিশেষ করে যেগুলো ওয়াটার সলিউবল ভিটামিন রয়েছে, যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং কে, এই সমস্ত ভিটামিনগুলো যখন শরীরের মধ্যে বেড়ে যায় তখন সেটা টক্সিক এফেক্ট দেখায়, সেটাকেই বলা হচ্ছে হাইপার ভিটামিনোসিস। অ্যান্সার হয়ে গেল ভিটামিন এ। সি, বি বা ভিটামিন পি এগুলো সব হচ্ছে কি? এগুলো হচ্ছে
fat soluble vitamin. Question number 22 says phlegm cell is found in Annelida, chordata, porifera, platyhelminths. The phlegm cell is the excretory organ of platyhelminths. Question number 23 says octopus হলো এক ধরনের স্কুইড, ডেভিল ফিশ, লোকাস্ট, টাস্ক সেল। কারণ অক্টোপাসের এই 8খানা পা অনেকটা মানে ডেভিল লাইক স্ট্রাকচার দেয়, তাকে এটাকে ডেভিল ফিশ বলা হয় অক্টোপাসকে। এটা হচ্ছে স্কুইড, যে পিছনের দিকে তোমার জার্নি করে। লোকাস্ট হচ্ছে কি হচ্ছে তোমার, এটা হচ্ছে লোকাস্ট, এবং ইনসেক্ট। আর টাস্ক সেল হচ্ছে টাস্ক সেল। কোয়েশ্চেন নম্বর 24 says উটের পুজের যে কলায় জারণের ফলে জল উৎপন্ন হয় সেটি হলো স্কেলিটাল, আরিওলার কলা, মাস্কুলার কলা, অ্যাডিপোজ কলা। সেটা হচ্ছে অ্যাডিপোজ বা ফ্যাট। বিশেষ করে উটের যে কুচটা থাকে, সে কুচের মধ্যে যে ফ্যাট থাকে, সেই ফ্যাটটা হিটের মাধ্যমে সেটা কি হয়, ফ্যাট এনার্জিটা মানে এটা কনভার্ট হয়ে যায় তোমার এনার্জিতে। Question number 25 says mass meristem, plate meristem and rib meristem are type of meristematic tissues which are classified on the basis of plane of division, origin, function and position in the plant body. তাহলে এটা হচ্ছে মেইনলি তোমার প্লেন অফ ডিভিশন, অর্থাৎ আমাদের যে ভাজক কলা রয়েছে উদ্ভিদে, সেই ভাজক কলাকে 4 ভাগে ভাগ করা হচ্ছে। একটা অবস্থানের ভিত্তি করে, উৎপত্তিগতভাবে, কার্যগতভাবে এবং কোন তলে সে ডিভিশনটা হচ্ছে। তাহলে মাস মেরিস্টেম, রিব মেরিস্টেম, প্লেট মেরিস্টেম হলো প্লেন অফ ডিভিশন, বাট প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম হলো ফাংশন হিসেবে, প্রাইমারি মেরিস্টেম, সেকেন্ডারি মেরিস্টেম হচ্ছে অরিজিন হিসেবে, আর পজিশন হিসেবে হয়ে গেল তোমার এপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম অ্যান্ড ল্যাটারাল মেরিস্টেম। কোন অণুজীবী অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি করে? তাহলে আমাদের মেন ফাংশন হচ্ছে বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেনটাকে নাইট্রেটে অ্যামোনিয়াতে কনভার্ট হয়। যেটা করে হচ্ছে তোমার অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো করে, যেটাকে অ্যামোনিফিকেশন বলা হয়ে থাকে। কিন্তু অ্যামোনিয়াটা যখন তোমার নাইট্রেটে কনভার্ট হয়, তখন সেটা অ্যামোনিয়াম মোনো অক্সিজেনেজ এনজাইমের মাধ্যমে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়ার দ্বারা হয়। এবার এই নাইট্রাইটটা যখন আবার নাইট্রেটে কনভার্ট হয়, তো নাইট্রেট অক্সিডেটিভ এনজাইমের মাধ্যমে নাইট্রোব্যাকটেরিয়াসের মাধ্যমে হয়ে থাকে। এবার বলছে এখানে যে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, তাহলে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি করলো কে? আমাদের নাইট্রোসোমোনাস। অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, আর নাইট্রাইট থেকে আবার নাইট্রেট যে তৈরি করবে সে হচ্ছে নাইট্রোব্যাক্টার। আর থায়োব্যাসিলাস কি করবে? এটা ডিনাইট্রিফিকেশন ঘটাবে, ডিনাইট্রিফিকেশন। তাহলে এর কাজ হচ্ছে অ্যামোনিয়া থেকে তোমার NO2 মাইনাস, এর কাজ হচ্ছে NO2 থেকে NO3 মাইনাস ফর্মেশন করা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লার্ভা অবস্থায় জননের সক্ষম দশাকে কি বলা হয়, বা রিপ্রোডাকশন ইন লার্ভাল স্টেজ ইজ কল্ড, সেটা হচ্ছে তোমার পিডোজেনেসিস এবং নিওটিনি। দুটো ক্ষেত্রে কিন্তু লার্ভা অবস্থায় লার্ভা তারা সেক্সুয়ালি অ্যাক্টিভ হচ্ছে, জননের সক্ষম হচ্ছে, সেক্সুয়ালি অ্যাক্টিভ ডিউরিং লার্ভাল স্টেজ। এটা এই দুটোর ক্ষেত্রেই হচ্ছে, মানে লার্ভা অবস্থায় জননের সক্ষম হচ্ছে। কিন্তু পিডোজেনেসিসের ক্ষেত্রে এটা প্রজনন দেখাচ্ছে, প্রজনন সক্ষম হয়, কিন্তু এরা প্রজননে সক্ষম নাও হতে পারে, আবার নাও হতে পারে। তাই যখন লার্ভা অবস্থায় জননের সক্ষম হয়ে যাবে, প্রজনন অংশগ্রহণ করবে, আর প্রজনন অংশগ্রহণ করবে মানে হচ্ছে সেটা হচ্ছে পিডোজেনেসিস, কারেক্ট অ্যান্সার। Question number 28 said which of the following enzymes catalyze the FADH2 producing reaction of Krebs cycle? The Krebs cycle এ FADH2 কোথায় প্রোডাকশন হচ্ছে? যখন তোমার সাকসিনেজ থেকে ফিউমারেট তৈরি হচ্ছে, আর সেটা করছে কে? সাকসিনের ডিহাইড্রোজিনেজ এনজাইমটা, অর্থাৎ বি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
আলফা কিটোগ্লুটাইড ডিহাইড্রোজেনেজ কখন লাগছে? যখন আলফা কিটোগ্লুটাইড থেকে সাকসিনিল কোয়ে তৈরি হচ্ছে, ডিকার্বক্সিলেশন এর কারণে এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, NADH2 তৈরি হচ্ছে। ম্যালেট ডিহাইড্রোজেন কোথায় লাগছে? যখন ম্যালেট থেকে অক্সালিক অ্যাসিডেট তৈরি হচ্ছে, যেখানে একটা NADH2 তৈরি হচ্ছে, তখন ম্যালেট ডিহাইড্রোজেনেজ লাগে। আইসোসাইটেট ডিহাইড্রোজেন কখন? যখন তোমার আইসোসাইটেট থেকে আলফা কিটোগ্লুটাইড তৈরি হচ্ছে, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, কার্বন ডাইঅক্সাইড এখানে রিলিজ হয়। প্রান্তীয় স্নায়ুতন্ত্রে মায়োলিন উৎপাদনকারী স্নায়ুকোষ কোনটি? আমাদের দু রকম স্নায়ুতন্ত্র রয়েছে, একটা CNS সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে PNS পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এখানে চেয়েছে কি পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যে মায়োলিন ফাইবার, মায়োলিনটা কি? মায়োলিন হচ্ছে এক ধরনের স্ফিঙ্গোমায়োলিন, মায়োলিনটাকে বলা হয় স্ফিঙ্গোমায়োলিন। স্ফিঙ্গোমায়োলিনটা কিসের জন্য দরকার? একটা হচ্ছে লিপিডস হয়, লিপিড সাবস্ট্যান্স, যেটা তোমার নার্ভ ইম্পালসকে ট্রান্সপোর্ট করতে, খুব ফাস্ট ট্রান্সপোর্ট করতে সাহায্য করে, কারণ লিপিড হচ্ছে তোমার ইলেকট্রিক ইম্পালসের কুপরিবাহী। ওকে, তাই ওটা লাফিয়ে লাফিয়ে চলাচল করে। তো PNS এর ক্ষেত্রে এই স্ফিঙ্গোমায়োলিনটা তৈরি হচ্ছে, মায়োলিন সিদটা তৈরি হচ্ছে তোমার সোয়ান সেল থেকে। কিন্তু যখন আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আসবো, তখন এখানে অলিগোডেন্ড্রোসাইট থেকে তৈরি হচ্ছে। অ্যান্সার এখানে হচ্ছে সোয়ান কোষ। ব্যক্তজীবী উদ্ভিদের শস্যটি, গুপ্তজীবী উদ্ভিদের ক্ষেত্রে সেটা 3N, কিন্তু ব্যক্তি উদ্ভিদের ক্ষেত্রে সেটা হ্যাপ্লয়েড বা N প্রকৃতির হয়ে থাকে। কোন ধরনের উদ্ভিদ ক্যাম সালোক সংশ্লেষ দেখা যায়? ক্যাম মানে হচ্ছে ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম, ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। এটা মেনলি তোমার যে সমস্ত জেরোফাইটিক প্ল্যান্ট, যেখানে খুব কম জলে বসবাস করে, জেরোফাইটিক প্ল্যান্ট, যাদের ক্ষেত্রে সাংকেন স্টোমাটা দেখতে পাওয়া যায়। ওকে, এবং যারা হচ্ছে পত্রতন্ত্রকে দিনের বেলা বন্ধ রাখে, রাত্রিবেলা খোলে। দিনের বেলা কেন বন্ধ রাখে? কারণ এখানে ম্যালিক অ্যাসিড তৈরি পজিশন হয়, ম্যালিক অ্যাসিডিটি বেড়ে গেলে পত্রতন্ত্র ক্লোজ হয়ে যায়। তাই এটা হলো জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইটিক প্ল্যান্ট। কোয়ানোসাইট কোষের অপর নাম, কোয়ানোসাইট কোষ কোনটা? এই যে কোয়ানোসাইট কোষ হচ্ছে এটা হচ্ছে কোয়ানোসাইট কোষ, আর এক প্রান্তে ফ্লাজেলা লেগে থাকবে, এক প্রান্তে অ্যামিবোসাইট কোষ থাকবে। এটা বোঝা থাকছে, এটা তোমার এই রিজিয়নটাতে থাকছে। হলো, তো এবার এটাকে বলা হচ্ছে কলার সেল, এটাকে আবার কলার কোষও বলা হয়ে থাকে। এর কাজ হচ্ছে কি? ফুডকে কালেক্ট করা ওয়াটার স্ট্রিম থেকে। কোয়েশ্চেন নম্বর 33, পর্ব পরিফেরা শ্রেণীবিন্যাসের ভিত্তি কি? তাহলে পর্ব পরিফেরাকে আমরা স্পিকিউলের উপর ভিত্তি করে ভাগ করছি। পর্ব পরিফেরাকে ভাগ করা হয় স্পিকিউলের উপর ভিত্তি করে ভাগ করা হয়ে থাকে। স্পিকিউল, এই যে স্পিকিউল, এই স্পিকিউল দেখতে পাচ্ছ, এগুলো স্পিকিউলের উপর ভিত্তি করে ভাগ করা হয়। সিক্রেট রিং দশা দেখতে পাওয়া যায় প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যখন আমাদের হিউম্যানের লিভারকে আক্রমণ করে, লিভার থেকে লোহিত রক্তকে আক্রমণ করে, তো সেখানে একটা দশা দেখতে পাওয়া যায়, সেটাকে এই দশাটা সে আসেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় সেটাকে সিক্রেট রিং দশা বলা হয়ে থাকে, যেখান থেকে ট্রোফোজয়েডগুলো তৈরি হয়। তো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হচ্ছে কারেক্ট অপশন। কোয়েশ্চেন নম্বর 35 বলছে, উৎসেচকের সক্রিয়তার উপর প্রভাব বিস্তার করে না এমন একটা শর্ত হচ্ছে যৌগকের গাঢ়ত্ব, বৃক্ষরক্ত পদার্থের গাঢ়ত্ব, মাধ্যমের পিএইচ। আমরা কি জানি নর্মালি যে এনজাইম কি করে? একটা সাবস্ট্রেটের সঙ্গে বিক্রিয়া করে। এনজাইম প্রথমে কি করে? একটা সাবস্ট্রেটের সঙ্গে বিক্রিয়া করবে এবং সেখানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে, সেখান থেকে তখন তৈরি হয় এনজাইম প্লাস প্রোডাক্ট। তাহলে এখানে সাবস্ট্রেট বা সাবস্ট্রেট মানে যৌগক, সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। আবার এর ফিডব্যাক ইনহিবিশন দেখায়, যখন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রোডাক্ট তৈরি হয়ে যায়, তো সেই প্রোডাক্টটাই তোমার সেই এনজাইমকে বারণ করে যে আর তৈরি করতে হবে না। সুতরাং প্রোডাক্ট কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। পিএইচ উপর অবশ্যই ডিপেন্ড করবে, কারণ এনজাইম অ্যাক্টিভিটি পিএইচেও ডিপেন্ড করে, কিন্তু অসমোলাইট অফ দ্য মিডিয়াম এটা সেরকমভাবে ইম্পর্টেন্ট না, তো মাধ্যমের অসমোলাইটের উপরে নির্ভর করে না। কোয়েশ্চেন নম্বর 36, ক্ষুধা কেন্দ্র মস্তিষ্কের যে অংশ অবস্থিত, থ্যালামাস, হাইপোথ্যালামাস, বিশাল গ্যাংলিয়া এবং অ্যামিগডালা। বিশেষ করে ক্ষুধা কেন্দ্রের হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, এবং এখান থেকে রিলিজ হয় কি? গ্রেলিন হরমোন
এই গ্রেলিন হরমোনটা আমাদের হাঙ্গারকে ইন্ডিকেট করে, একে হাঙ্গার হরমোনও বলা হয়ে থাকে। কোয়েশ্চেন নম্বর 37, পিসিআর প্রক্রিয়ায় ব্যবহৃত ট্যাগ পলিমারে, ট্যাগ মানে হচ্ছে থার্মাস অ্যাকুয়াটিকাস। থার্মাস অ্যাকুয়াটিকাস এটা একটা হিট স্টেবল ডিএনএ পলিমার, এটা 92 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এটা নষ্ট হয় না, এটা পিসিআর রিঅ্যাকশনে চালাতে থাকে। কোয়েশ্চেন নম্বর 38, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু ফর স্মুথ মাসেল। স্মুথ মাসেল মানে হচ্ছে যে মাসেলগুলো আমাদের বিভিন্ন অর্গান তৈরি হয়েছে, আমাদের শরীরের মধ্যে যে অর্গানগুলো সেগুলো তৈরি হয়ে যে মাসেল সেটা স্মুথ মাসেল, এবং এই স্মুথ মাসেলের মধ্যে কোনো রকমের স্ট্রিয়েশন দেখতে পাওয়া যায় না। এই যে স্ট্রিয়েশনগুলো দেখতে পাচ্ছি, এগুলো এই স্ট্রিয়েশনগুলো কোনো দেখতে পাওয়া যাবে না। এবং এগুলো কি হচ্ছে, এটা দুপাশ ট্যাপারিং এন্ড, অর্থাৎ দুপাশটা ছুচলো আকৃতির হয়ে মধ্যে ওই চড়া হবে, একটা মাত্র নিউক্লিয়াস থাকবে। ইট ইজ ভলেন্টারি মাসেল, নট ভলেন্টারি, কারণ এরা ঐচ্ছিক না, এটাকে আমরা নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারি না। It can contract in response to motor nerve stimulus? No. It is striated muscle? Not. It is controlled by autonomic nervous system. This is the correct option. D is the correct option. Which group does not contain polypistase? তো polypistase জিনিসটা কি? পলিপ হচ্ছে কি এক ধরনের সেসাইল, মানে বৃন্তহীন, সেসাইল সিলিন্ড্রিক্যাল asexual reproducing organism। হলো, এটা শুধুমাত্র ক্যালকেরিয়া যে গ্রুপটা রয়েছে, আমরা নিডারেকে ভাগ করি অ্যান্থোজোয়া, হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া, ক্যালকেরিয়া। তার মধ্যে ক্যালকেরিয়ার হচ্ছে গ্রুপ যেখানে কোনো পলিপ দশা দেখতে পাওয়া যায় না। অ্যান্থোজোয়া মানে আমরা বুঝি কোরালকে বোঝাই, এক্সাম্পল অ্যান্থোজোয়া ইজ কোরাল। হাইড্রোজোয়ার ক্ষেত্রে হাইড্রাকে দেখতে পাওয়া যায়, এক্সাম্পল হাইড্রা। স্কাইফোজোয়ার ক্ষেত্রে জেলিফিশকে দেখতে পাওয়া যায়, জেলিফিশ। আবার ক্যালকেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই কাকে, স্পঞ্জগুলোকে, স্পঞ্জ। এবার ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন ইজ বেসড অন মরফোলজি, ইভলিউশনারি। কারণ আমার 3 ধরনের ক্লাসিফিকেশন বিন্যাসের পদ্ধতি রয়েছে, একটা আর্টিফিশিয়াল, ন্যাচারাল এবং ফাইলোজেনেটিক। আর্টিফিশিয়াল মানে সবচেয়ে প্রাচীন, যেখানে তোমার অ্যারিস্টটলরা, থিওফ্রাস্টরা দিয়েছিল যে খুব সামান্য কয়েকটা ক্যারেক্টার উপর ভিত্তি করে জীবজগৎ শ্রেণীবিন্যাস করা হয়। যেমন ধরুন একটা ফুলের 4টে পুংকেশর আছে, একটা ফুলের 5টা পুংকেশর রয়েছে, সুতরাং পুংকেশর উপর ভিত্তি করে তাকে পৃথক করা হবে। ইভলিউশনারি হিস্ট্রি এটা হচ্ছে কি একমাত্র যেখানে জাতিজনিগত, অর্থাৎ যেখানে তোমার হচ্ছে যে পূর্বপুরুষ থেকে কোন পূর্বপুরুষ থেকে একটা অর্গানিজম এসছে, বা একটা অর্গানিজমের সঙ্গে আরেকটা অর্গানিজমের সম্পর্ক কি, এটা হচ্ছে ফাইলোজেনেটিক সিস্টেম। রিপ্রোডাক্টিভ ফিচার বা সিড স্ট্রাকচার এগুলো সব পড়ে যাচ্ছে কোথায়, ন্যাচারাল সিস্টেমের মধ্যে পড়ে যাচ্ছে, প্রাকৃতিক সিস্টেম। তো এই ইভলিউশন অর্থাৎ ফাইলোজেনেটিক সিস্টেমটা কে দিয়েছিল, এংলার প্রান্তাল দিয়েছিল, এংলার অ্যান্ড প্রান্তাল। সিস্টেম অফ ক্লাসিফিকেশন হচ্ছে তোমার এই ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন এক্সাম্পল। নিম্নোক্ত কোন রঞ্জক উপাদানকারী উদ্ভিদটি ফ্যাবেসি গোত্রের অন্তর্গত, মানে লেগুমিনেসি গোত্রের অন্তর্গত, সেটা হচ্ছে ইন্ডিগোফেরা টিংটোরিয়া। এখান থেকে আমরা কাপড় দ্বারা নীল তৈরি করে থাকি। বৃক্ষ থেকে উৎপন্ন হয় এমন একটা হরমোনের নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন কি করে আমাদের, এরিথ্রোপয়েটিন আমাদের মানে আরবিসি প্রোডাকশন পদ্ধতি বা এরিথ্রোপোয়েসিস পদ্ধতিকে স্টিমুলেট করে। এগুলো অ্যান্টিডাইউরেটিক হরমোন যে এডিএইচ, সেটা আমাদের কোথায়, সেটা পশ্চাৎ পিউটারি থেকে ক্ষরণ হয়। এবং গ্যাস্ট্রিন করতে হবে, গ্যাস্ট্রিন আমাদের পাকস্থলীতে যে জি সেল রয়েছে সেখান থেকে ক্ষরণ হয়, যেটা অন্যান্য গ্রন্থির ক্ষরণ এবং এইচ সেল ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। অ্যালডোস্টেরন করতে ক্ষরণ হয়, অ্যালডোস্টেরন আমাদের মেনলি অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে তৈরি হয়। যখন আমাদের শরীরে ব্লাড প্রেশার কমে যায় এবং ফ্লুইড ভলিউম কমে যায়, তখন সেকে কিডনিতে রেনিন ক্ষরণ হয়। এই রেনিনটা তোমার অ্যানজিওটেনসিন ক্ষরণ করে লাংস থেকে বা লিভার থেকে, এবং তারপর সেই অ্যানজিওটেনসিন কি করে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে উদ্দীপ্ত করার ফলে অ্যালডোস্টেরন ক্ষরণ করে। সেই অ্যালডোস্টেরনটা তখন কিডনিতে গিয়ে NaCl এবং H2 এর রিঅ্যাবজর্পশন প্রসেসটাকে বাড়িয়ে দেয়, যার ফলে ব্লাড প্রেশার বেড়ে যায় এবং বডিতে ফ্লুইড ভলিউমটা বেড়ে যায়। কোয়েশ্চেন নম্বর 43, দ্য মাইক্রোঅর্গানিজম হুইচ মেডিয়েটেড, কোয়েশ্চেনটাকে আসলে এখানে টাইপ করা হয়েছে আবার, দ্য মাইক্রোঅর্গানিজম হুইচ মেডিয়েট ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন মানে হচ্ছে নর্মালি আমরা কি দেখেছি, নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হলো,
এবং অ্যামোনিয়া থেকে তোমার তৈরি হলো NO2 মাইনাস নাইট্রাইট, এখান থেকে নাইট্রেট ফর্মেশন হলো। এবার এরা গাছগুলো সংগ্রহ করলো, গাছটা যখন মারা গেল, ডেড হয়ে গেল, তখন সে নাইট্রোজেনটা আবার বায়ুমণ্ডলে ফিরে যাবে। তো এটা হচ্ছে অ্যামোনিফিকেশন পদ্ধতি, অ্যাজোব্যাক্টার ক্লস্ট্রিডিয়াম আমরা করলাম। এটা হচ্ছে নাইট্রিফিকেশন, যেখানে তোমার হচ্ছে কি নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টার করলো। কিন্তু ডেড অর্গানিক ম্যাটার থেকে যখন আবার নাইট্রোজেন যাচ্ছে, সেটা হচ্ছে থায়োব্যাসিলাস ডিনাইট্রোফিকেন্স, থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স এই ব্যাক্টেরিয়ার মাধ্যমে হয়ে থাকে, দ্যাট ইজ সি। Question number 44, respiratory quotient বা RQ ভ্যালু অফ মিক্সড ডায়েট। মিক্সড ডায়েট মানে যেখানে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট সবগুলো রয়েছে। আর RQ মানে হচ্ছে যে ভলিউম অফ CO2 ইভলভ, ভলিউম অফ CO2 ইভলভ মানে কতগুলো CO2 তৈরি হচ্ছে, এবং ভলিউম অফ অক্সিজেন ইউজ, অক্সিজেন ব্যবহার, কতগুলো অক্সিজেন ব্যবহার করে কতগুলো CO2 তৈরি হচ্ছে। তো আমরা যখন দেখব 3 ধরনের আমার খাবার রয়েছে, একটা প্রোটিন, লিপিড অ্যান্ড কার্বোহাইড্রেট। তো প্রোটিনের ক্ষেত্রে এর মানটা হচ্ছে তোমার 0.9, এর ক্ষেত্রে মানটা হচ্ছে 0.7, কিন্তু কার্বের ক্ষেত্রে মানটা হচ্ছে 1। তাহলে এখানে হয়ে গেল মোটামুটি অ্যাভারেজ করতে গেলে 0.85, দ্যাট ইজ এ অফ দ্য কারেক্ট অপশন। What will happen if RBC is immersed in 0.n% to 9% NaCl solution? এখানে ধরুন এখানে 0.9% NaCl সলিউশন রয়েছে এখানে, কিন্তু যে লোহিত রক্তকণিকা আমরা দেখব, সেই লোহিত রক্তকণিকার ভিতরে কিন্তু 0.9% সল্ট রয়েছে, যার ফলে কি হবে, এখানে কোনো এটাকে আইসোটোনিক সলিউশনের মতো আচরণ করবে, আইসোটোনিক সলিউশনের মতো আচরণ করবে, যার ফলে এর মধ্যে কোনো রকমের ট্রান্সফার হবে না, অর্থাৎ নো চেঞ্জ ইন শেপ অফ RBC। Question number 46, air bladder present in Scolidium species, Exocetus species, Trigon species and Pistia species. The correct option হচ্ছে তোমার Exocetus species। কেন? এটা হচ্ছে বনিফিশ, আর বাকিগুলো হচ্ছে সব কার্টিলেজিনাস ফিশ, তরুণাসযুক্ত ফিশ। তরুণাসযুক্ত ফিশে কি থাকে না, তোমার পটকা থাকে না। কোয়েশ্চেন নম্বর 47, ব্রায়োফাইটাতে প্রতিটি শুক্রাণুতে ফ্লাজেল্লা সংখ্যা কত? দেখতে পাচ্ছ ব্রায়োফাইটাতে দুটো মাত্র ফ্লাজেল্লা থাকে, অর্থাৎ এরা বাইফ্লাজেল্লেট, দ্যাট ইজ বি ইজ দ্য কারেক্ট অপশন। একটা কৃত্রিম উদ্ভিদ হরমোন, সিনথেটিক প্ল্যান্ট হরমোন ইউজড অ্যাজ হার্বিসাইড, তাহলে এটা বলছি আমরা 2,4-D, 2,4-ডাইক্লোরো ডাইফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এবার এই 2,4-Dর সঙ্গে যখন আমরা 2,4,5-T লাগিয়ে দেবো, তখন সেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। এটা ভিয়েতনাম ওয়ারে ব্যবহার করেছিল, তারপরে সেটা ব্যান করে দেওয়া হয়, কারণ মিথাইল অরেঞ্জ যদি স্প্রে করা হয় তাহলে কি হবে, ডিফোলিয়েশন হয়ে যাবে, সমস্ত গাছের পাতা ঝরে যাবে। কোয়েশ্চেন নম্বর 49, মৎস্য চাষ সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয়? মৎস্য অধ্যয়নকে আমরা পিসিকালচার বলি, পিসিকালচার। তাহলে ওফিওলজিটা কি? ওফিওলজি হচ্ছে যখন স্টাডি অফ সেন্স, স্টাডি অফ স্নেকের ব্যাপারে যখন স্টাডি করা হয় তখন ওফিওলজি। ইকথিওলজি হচ্ছে কি স্টাডি অফ ফিশ, যখন আমরা ফিশের ব্যাপারে পড়াশোনা করছি তখন সেটা ইকথিওলজি। হার্পেটোলজি মানে স্টাডি অফ রেপটাইল অ্যান্ড অ্যাম্ফিবিয়ান, স্টাডি অফ রেপটাইল অ্যান্ড অ্যাম্ফিবিয়ান সম্পর্কে যখন বলবো আমরা তখন সেটা হয়ে গেল ফিশের ক্ষেত্রে। তো পিসিকালচার যেটা আছে, এখানে আমরা কি, এখানে কালচার চেয়েছে, নট স্টাডি, সুতরাং পিসিকালচার হচ্ছে কারেক্ট অপশন। এবার মাইক্রোফাইব্রিল বা অনুতন্তু যা দিয়ে তৈরি, তাহলে অনুতন্তু কোথায় পাওয়া যায়? আমাদের যে উদ্ভিদের যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীর তৈরি হচ্ছে ফাইব্রিল বা মাইক্রোফাইব্রিলে তৈরি হয়। এবং মাইক্রোফাইব্রিল কি সেলুলোজ, এবং মেনলি হচ্ছে সেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন দ্বারা তৈরি হয়ে থাকে। এবার সেলুলোজটা কি দিয়ে তৈরি, কোন ধরনের সেলুলোজ? বিটা সুগার থাকে, সুতরাং এখানে আলফা 1,4 বিটা ডি গ্লুকান। কারণ 1,3 কখন থাকবে? এখানে 1,3 নেই, কারণ এটা হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল চেইন অফ
সেলুলোজ। তাহলে 51 নম্বর কোয়েশ্চেন কি বললো আমাকে, পৌষ্টিক নালীতে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক কোনটা? সেটা হচ্ছে অ্যামাইলেজ। একমাত্র অ্যামাইলেজ এখানে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক, বাকি জিলাটিনেজ, কার্বক্সিপেপটাইডেজ এবং নিউক্লিওটাইডেজ এগুলো কিন্তু কার্বোহাইড্রেটকে জারিত করে না। কুফার সেল ইজ ফাউন্ড, কুফার হলো এক ধরনের ফ্যাগোসাইটিক কোষ যেটা আমাদের লিভারের মধ্যে পাওয়া যায়। কোয়েশ্চেন নম্বর 53, হিমোগ্লোবিনের অক্সিজেন বিয়োজনের লেখচিত্রটি কি হয়? সিগময়েড আকৃতির হয়। অক্সিজেন বিয়োজন মানে হচ্ছে অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের যে আসক্তি, সেটাকে বলা হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের আসক্তি। সে আসক্তিটা কমছে বা বাড়ছে, অর্থাৎ সে আসক্তিটা যদি কমে সেটাকে বিয়োজন কার বলা হয়। কখন কমে যায়? যখন তোমার এদিকে হচ্ছে অক্সিজেন থেকে হিমোগ্লোবিন সেপারেট হয়ে গেল, আর এখানে কি হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে। কখন? যখন তোমার টেম্পারেচার বাড়বে, 2,3 ডাইফসফসফোগ্লিসাইডের পরিমাণ বাড়বে, প্রোটনের মাত্রা, অ্যাসিডের মাত্রা বাড়বে, তখন অক্সিজেন হিমোগ্লোবিন পরস্পর পৃথক হয়ে যাবে, এদিকে ডিসোসিয়েশন হবে, ওদিকে অ্যাসোসিয়েশন হবে। কোয়েশ্চেন নম্বর 54 বলছে অজৈব ছত্রাকনাশকের উদাহরণ হচ্ছে কি বর্ধ মিশ্রণ, যেটা হচ্ছে কপার সালফেট CuSO4 এবং কলিচুন দ্বারা তৈরি হচ্ছে, কলিচুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্বারা তৈরি হয়ে থাকে। জিনেপ বা ফেরবান বা জিরাম এগুলো হচ্ছে অর্গানিক, জিরাম বা জিনেপ বা ফেরবাম এগুলো হচ্ছে অর্গানিক ফাঙ্গিসাইড। When single placenta develop along the junction of two fused margins of monocarpellary single chambered ovary, তাহলে সিঙ্গেল একটাই মাত্র চেম্বার থাকবে, মনোকার্পেলারি হবে, অর্থাৎ একটাই মাত্র কার্পেল কাকে বলা হয়? যে তোমার হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর গর্ভাশয় তিনটে মিলে কার্পেল তৈরি হতো। এটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মার্জিনাল প্লাসেন্টেশনের ক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে আমরা সিঙ্গেল লোকিউল দেখতে পাই। এখানে 3টা লোকিউল রয়েছে, 3খানা কার্পেল ফিউজড হয়ে আছে, এখানে 3টে কার্পেল ফিউজড হয়ে আছে, অনেকগুলো কার্পেল ফিউজ হয়ে আছে, কিন্তু এখানে কি সিঙ্গেলটা পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে মনোকার্পেলারি। এটা কোনো মার্জিনাল প্লাসেন্টেশন, এটা হচ্ছে লেগুমিনেসি ফ্যামিলির ক্যারেক্টারিস্টিক ফিচার। Question number 56, volume of air that can be inspired by maximum efforts above the tidal volume is called. তাহলে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস আমাদের কি হচ্ছে, মানে কতটা শ্বাস নিচ্ছি আমরা। দেখো এখানে প্রথম কথা হচ্ছে আমাদের রেসিডুয়াল বলা হয় 1500 ml মতো বায়ু আমাদের লাংসের মধ্যে সবসময় থাকে। কেন? ওই 1500 ml বায়ু কি লাংসের একটা স্ট্রাকচারকে মেনটেন করে। যদি 1500 ml বা রেসিডুয়াল ভলিউমটা বেরিয়ে যায়, তা লাংসের পেশিগুলো ভেঙে পড়বে এবং চুপসে যাবে। এবার তুমি যখন জোর করে ধরো না শ্বাস নিচ্ছ, নর্মাল রেসিডুয়াল ভলিউম আছে, এবার নর্মাল যারা প্রত্যেকবার শ্বাস প্রশ্বাস নিচ্ছে সেখানে 500 ml, যেটা টাইডাল ভলিউম বলছি, তো টাইডাল ভলিউমটা আমরা নিচ্ছি। এবার তুমি ধরো না শ্বাস নিলে, এবার জোর করে আরও বেশি শ্বাস তুমি মানে শ্বাস নিলে, ধরো নর্মাল শ্বাস নিলে 500 ml, ছাড়লে 500 ml। এবার ছাড়ার সময় আর জোর করে যদি ছাড়ো, তাহলে আরও যে এক্সট্রা বায়োটা বেরোয় 1500 ml মতো, সেটাকে বলে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং রেসিডুয়াল ভলিউম এই দুটো একসঙ্গে মিলে তৈরি হয় ফাংশনাল রেসিডুয়াল ভলিউম, যেটা 3000 ml। এবার হচ্ছে কি, তারপর বলছে তোমার যে তারপর কি হলো, যে তুমি ধরো যে নর্মাল আমি শ্বাস নিচ্ছি, তখন কত নিলাম? 500 ml নিলাম, টাইডাল ভলিউম নিলাম। এবার আমি জোর করে শ্বাসটাকে আরো বেশি করে নিব, তখন কত নিতে পারি? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, অর্থাৎ আরো 2500 ml আমি এক্সট্রা অ্যাড করতে পারি। এবার হচ্ছে কি, আমার এখানে চাইছে ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ইন্সপায়ার্ড বাই ম্যাক্সিমাম এফোর্ট। তাহলে আমি নর্মাল 500 ml টাইডাল ভলিউম নিলাম, শ্বাস নিলাম, এবং এরপর আরো জোর করে আরো শ্বাস নিব। কত ml নিতে পারবো? আমি 2500 ml নিতে পারবো, যেটাকে আমরা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বললাম। ওকে, তাহলে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে হচ্ছে যেটা আমি জোর করে ছেড়ে দিতে পারছি,
আর এফআরসি মানে এক্সপেক্টেড ভলিউম প্লাস ফাংশনাল রেসিডুয়াল ভলিউম, দুটো মিলে এফআরসি। আর রেসিডুয়াল ভলিউম মানে যেটা মিনিমাম অ্যামাউন্ট অফ এয়ার প্রেজেন্ট ইন আওয়ার লাংস। বাস্ট ফাইবারটা কি? বাস্ট ফাইবার এক ধরনের হচ্ছে ফ্লোয়েম ফাইবার। বাস্ট ফাইবার যেটা রয়েছে আমাদের, বাস্ট ফাইবারটা এক ধরনের হচ্ছে ফ্লোয়েম টিস্যু, নট ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম বাস্ট হচ্ছে উদ্ভিদের কলার যে অংশ হলো ফ্লোয়েম টিস্যুর অংশ। কোয়েশ্চেন নম্বর 58 বলছে নিম্নলিখিত কোন প্রাণী চামড়ার সাহায্যে শ্বসন করে? একমাত্র আর্থওয়ার্ম, কেঁচোরা স্কিনের সাহায্যে তারা শ্বাস প্রশ্বাস চালায়। বেজ কোষ কোথায় পাওয়া যায়? বেজ কোষ আমাদের পাওয়া যাচ্ছে কোথায়? এক ধরনের জায়েন্ট পির মানে সবচেয়ে লার্জেস্ট নিউরন ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সবচেয়ে তোমার বড় নিউরন হচ্ছে তোমার এই বেজ নিউরন। বেজ নিউরনটা কোথায় রয়েছে? এটা মেনলি আমাদের সেরিব্রামে রয়েছে। সেরিব্রামের 5th লেয়ারে রয়েছে। সেরিব্রাম 5th লেয়ার ইন দ্য প্রাইমারি মোটর কর্টেক্স অফ সেরিব্রাম। অ্যান্সার হয়ে গেল সেরিব্রাম। এটা সবচেয়ে লার্জেস্ট নিউরন। বিজ্ঞানী ভলোদিমির বেজ এটা আবিষ্কার করেছিল, ওর নাম হচ্ছে বেজ কোষ। লার্জেস্ট নিউরন। যে নিউরন ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ইন সিএনএস। যে পদ্ধতির মাধ্যমে স্বপরাগযোগ নিশ্চিত করা যায় তার নাম হচ্ছে ক্লিস্টোগ্যামি। ক্লিস্টোগ্যামি মানে যে ফুলগুলো ক্লোজ অবস্থা থাকবে, অর্থাৎ বন্ধ অবস্থায় থাকবে, যার ফলে বাইরে থেকে কোনো কিছু মিশবে না, ক্লিস্টোগ্যামি হবে। এবার ডাইকোগ্যামি মানে কি? ডাইকোগ্যামি মানে হচ্ছে এটা এক ধরনের সেলফ ইনকম্প্যাটিবিলিটি, অর্থাৎ যেখানে মেল এবং ফিমেল দুটো আলাদা সময় ম্যাচিওর হবে, যার ফলে এখানে ফার্টিলাইজেশন হবে না। সেলফ স্টেরিলিটি মানে হচ্ছে যেখানে তোমার যে পোলেনগুলো ফার্টাইল, পোলেনগুলো উর্বর তৈরি হচ্ছে, কিন্তু সেই পোলেনগুলো নিষেকে অংশগ্রহণ করছে না, তখন সেটাকে বলা হচ্ছে তোমার সেলফ ফার্টিলাইজেশন। হার্কোগ্যামি মানে হচ্ছে ফুলের গঠনটা এমনই হয়ে গেছে যে তার মধ্যে পলিনেশন সম্ভব হচ্ছে না, সেটা হার্কোগ্যামি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার। তাহলে এখান থেকে এই ভিডিওটি শেষ হলো। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স করে জানাবে, এবং কোনো প্রশ্ন থাকলে, ডাউট থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ভিডিও অ্যান্ড চ্যানেল and share to your friend for further video. Thank you for watching this video. Thank you.